আজ সকাল থেকেই মুষলধারে ঝড় বৃষ্টি একভাবে পড়েই চলেছে, যে কারণে সারাটা দিন ঘরে আটকে পড়ে থেকে একঘেয়েমি অবস্থা হয়েছে আমার মনে। প্রতিদিন এই সন্ধ্যার সময়টাতে একটু বাইরে বেরোনো হয় আর কি। আজ আর তা হলো না। আকাশের যা অবস্থা দেখছি তাতে মনে হয় না এ বৃষ্টি ছাড়বে। একে তো শীতকাল, তার মধ্যে নেমেছে এই অকাল ঝড় বৃষ্টি, যার কারণে ঠান্ডাটা পুরো হাড় কাঁপিয়ে দিচ্ছে। এর মধ্যে এক কাপ চা আর তার সাথে গরম গরম তেলে ভাজা হলে ব্যাপারটা পুরো জমে যেত। এই চা আর তেলে ভাজার কথা মাথায় আসতেই মনে হলো পঞ্চুদার চায়ের দোকানের কথা। কিন্তু এই দুর্যোগের মধ্যে এই মুহূর্তে সেখানে যাওয়া কোনোভাবেই সম্ভব না। তাই আমি পুনরায় টেবিলের ওপরে রাখা বইটি নিয়ে সেটিকে পড়তে আরম্ভ করলাম। এভাবে বই পড়তে পড়তে আরও প্রায় 1-1.5 ঘন্টা কেটে যাওয়ার পর আমার ধৈর্যের বাঁধ পুরোপুরি ভেঙে গেল। বাইরে তখনও ঝিরঝির বৃষ্টির সাথে হালকা ঝোড়ো হাওয়া বইছে। আমি অপেক্ষা করতে করতে না পেরে শেষমেশ একটি ছাতা মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। জল কাদায় মাখা রাস্তা ধরে হাঁটছিলাম পঞ্চুদার চায়ের দোকানের উদ্দেশ্যে। সারাদিন এই বৃষ্টিপাতের কারণে রাস্তার দুপাশের মাঠঘাট সব জলে পরিপূর্ণ, আর এই রাস্তার হয়েছে কর্দমাক্ত অবস্থা। উপরে আকাশ ঘন কালো মেঘে ঢাকা, যা গুড়গুড় শব্দ করে যেন তার উপস্থিতির ব্যাপারে জানান দিচ্ছে। আবহাওয়াও বড্ড ঠান্ডা। রাস্তার কোথাও কেউ নেই, মানে সব কিছু মিলিয়ে মনে হচ্ছে রাত অনেকটাই হয়েছে। আর এর মধ্যে একা একা হাঁটতে বেশ ভালোই লাগছে। পঞ্চুদার দোকানে পৌঁছে দেখি শুধু আমি একাই নই, এমন দুর্যোগের মধ্যেও আমার মতো কিছু চা প্রেমিকরা ঠিক সময় মতোই দেখছি সেখানে এসে উপস্থিত। এর মধ্যে শ্যামলদাও যে থাকবে সে ব্যাপারে আমি একটুও ধারণা করতে পারিনি। আরে আরে শ্যামলদা যে, তা কবে এলে তুমি? আরে আয় আয় আয়, বস বস। এই তো আজ সকালেই এসছি। সে এসে পর থেকেই দেখছি বৃষ্টি কমার কোনো নামই নেই। সারাটা দিন একভাবে বাড়িতে থাকতেও একঘেয়েমি লাগছিল। তাই ভাবলাম এখানে এসে তোদের সবার সাথে দেখাও হয়ে যাবে, আর গল্পগুজবের মাধ্যমে সময়টাও মজার সাথে কেটে যাবে আর কি। তা বল কৌশিক, কেমন আছিস বল? ওই কোনো মতো চলে যাচ্ছে আর কি। তোমার খবর বলো। ক্রমশ ঝড় বৃষ্টির বেগ আরও বেড়েছে। এর মধ্যে পঞ্চুদার চায়ের দোকানে বসে আমরা বেশ কয়েকজন মিলে গল্পগুজবে সময় কাটাচ্ছিলাম। আর এই বর্ষার রাতে চায়ের দোকানে বসে চা আর তেলে ভাজার সাথে মানায় একমাত্র হাড় হিম করে দেওয়ার মতো একটি ভূতের গল্প। কথাটি শুধু ভাবতেই দেরি। তার মধ্যেই বিল্টু শ্যামলদাকে উদ্দেশ্য করে বললে, আচ্ছা শ্যামলদা, তোমার সাথে ঘটে যাওয়া সেই শ্মশানের পাশের ওই নগেন খুড়োর বাঁশবাগানের ঘটনাটা তো সেবার শুনেই ছিলাম তোমার কাছে। গল্পটা যেমন রোমাঞ্চকর ছিল তেমনই ছিল ভয়ঙ্কর। হ্যাঁ বিল্টু, একদম ঠিক বলেছিস। আচ্ছা শ্যামলদা, তোমার জীবনে এমন এক্সপিরিয়েন্স কি আর হয়েছিল? হ্যাঁ, তা হয়েছিল বই কি। তাই নাকি? তবে আর দেরি কিসের? বলছিস? চল শোন তাহলে। সময়টা তখনকার, যখন আমি নতুন নতুন চাকরিতে জয়েন করি। ফার্স্ট পোস্টিং ছিল সেই বেগুনকোদর রেলওয়ে স্টেশন। নামটা তো শুনেছিস হয়তো। হ্যাঁ, বলো কি? সে তো ভারতের অন্যতম সবচেয়ে ভৌতিক জায়গাগুলির মধ্যে একটি। একদম ঠিক বলেছিস। শোনো শ্যামল, তোমার ডিউটি শিডিউলে একটু চেঞ্জ হচ্ছে। তোমাকে আজ থেকে নাইট শিফটে ডিউটি করতে হবে, আর কাজটা তোমাকে একাই করতে হবে। কিন্তু কিন্তু স্যার, আমার তো ডে শিফটেই ডিউটি ছিল। তা শিডিউলে হঠাৎ এমন পরিবর্তন। আর স্যার, রাতের বেলা এখানে একা একা ডিউটি। আপনি তো সবটাই জানেন স্যার এই স্টেশনের ব্যাপারে, যে এটা কতটা ভয়ানক একটি জায়গা। দেখো শ্যামল, তুমি যতই বলো না কেন, এখানে আমি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারবো না। কারণ এটা আমার নয়, এটা হাই অথরিটির ডিসিশন। এটাকে অমান্য করা কোনোভাবেই সম্ভব নয়। আর এমনিতেও এখানে রাতে যাত্রী নামার কথা তো ছেড়েই দাও, ট্রেনের জানালা খোলারও সাহস কেউ করে না। সো চিন্তা করো না, তোমার সারা রাত কেবিন থেকে বাইরে বেরোনোর হয়তো কোনো প্রয়োজনও পড়বে না। ওই সময় তো এ বলে কল্যাণ স্যার সেখান থেকে চলে গেলেন। কিন্তু
এতদিন আমি ওই স্টেশনের ব্যাপারে যা যা শুনেছিলাম, তার কথা মনে করে রাতে ওখানে একা ডিউটি করব কি করে তার সাহস হচ্ছিল না। কিন্তু কি করব, চাকরিটা আমার কাছে অত্যন্ত জরুরি ছিল। তাই মনে সাহস জুগিয়ে বেরিয়ে পড়লাম নিজের কোয়ার্টার থেকে স্টেশনের উদ্দেশ্যে। ওখান থেকে স্টেশনটা বেশি দূরে ছিল না। স্টেশনে যখন পৌঁছই তখন বাজে রাত 9:30। আমার ডিউটি টাইম ছিল রাত 10টা। পৌঁছে দেখি সবাই ততক্ষণে স্টেশন ছেড়ে চলে গেছে। শুধু ডে শিফটের তপনবাবু সেখান থেকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আচ্ছা শ্যামল, তবে আমি চলি কেমন? তুমি সাবধানে থেকো, আর রাত বিরেতে বাইরে টাইরে বেরিও না। এ বলে তপনবাবুও সেখান থেকে চলে গেলেন। তারপর পুরো স্টেশনটিতে শুধু রয়ে গেলাম আমি। তপন চলে যাওয়ার পর থেকেই মনের মধ্যে একটা অদ্ভুত অস্থির ভাব কাজ করতে লাগলো। তাই আমি আর দেরি না করে কেবিনের সমস্ত জানালা দরজা বন্ধ করে নিজের মধ্যে ভয় এবং অস্থিরতা কাটানোর জন্য ফোন বের করে সেটিতে মিউজিক বাজিয়ে নিজেকে ফুর্তি রাখার চেষ্টা করলাম। ঘণ্টাখানেক এভাবেই কেটে গেল। ততক্ষণে নিজের মনকেও খানিকটা স্থির করতে পেরেছিলাম। ফোনটি হাতের পাশে রেখে পেছনে মাথা লাগিয়ে মিউজিক শুনতে শুনতে কখন যেন চোখটা লেগে গেল তা ঠিক বুঝতে পারিনি। হঠাৎই এক চাপা ফিসফিস শব্দে ঘুমটি ভেঙে গেল। উঠে যখন ঘড়ির দিকে তাকালাম তখন বাজে রাত 12:45। মনে হলো বাইরে কারা যেন ফিসফিস করে কথা বলছে। ব্যাপারটা ভালো ঠেকলো না, কারণ আমি ছাড়া সেখানে তো কেউ থাকার কথা নয়। কেই বা হতে পারে, কোনো যাত্রী নয় তো? না না, এ সময় এখানে ট্রেন তো থামেই না, আর থামলেও এখানে নামার সাহস কেউ করবে না। আবার হতে পারে এটি আমার অশান্ত মনের একটি ভুল ধারণা মাত্র। পাশ থেকে ফোনটি হাতে তুলে দেখলাম কখন যেন সেটি সুইচ অফ হয়েছে। তা দেখে ফোনটি চার্জে বসিয়ে এসে বিছানায় কেবল উঠে বসেই ছিলাম। ঠিক তখনই শুনতে পেলাম শ্যামল, বাইরে থেকে কেউ যেন আমার নাম ধরে ডাকছে। শ্যামল। ঠিক 1-2বার ডেকেই সে চুপ হয়ে গেল। আমি চমকে উঠলাম। তারপর ঘরের ভেতরে সব দিকটা তাকিতুকি করলাম ভালো করে। সব কিছু পুরোপুরি শান্ত। হঠাৎই আমার ফোন থেকে অদ্ভুত এক ভয়ানক শব্দ হতে লাগলো। আমি সেটাকে বন্ধ করার চেষ্টা করে পুরোপুরি ব্যর্থ হলাম। শব্দটি আস্তে আস্তে আরো প্রবল হতে লাগলো। আমি আমার কান চেপে ধরলাম। এদিকে বাইরে থেকে খুব জোর দরজা ধাক্কানোর শব্দ, তার সাথে কেউ একজন আমার নাম ধরে ডাকতে লাগলো। আমি সাহস করে জিজ্ঞাসা করলাম, কে বাইরে? কে বাইরে? কে ওখানে? কিন্তু কোনো সাড়া মিলল না সেদিক থেকে। এর সাথে ক্রমশ দরজায় আরো প্রবল জোরে ধাক্কা মারতে লাগলো সে। এভাবে কিছুক্ষণ, কখনো জানালা তো কখনো দরজা। এর সাথে ওই সুদূর থেকে শেয়াল কুকুরের প্রবলভাবে কান্নার শব্দ ভেসে আসতে লাগলো আমার কানে। সব মিলিয়ে সে এক অতি ভয়ানক মুহূর্তের সৃষ্টি হলো সেখানে। শ্যামল, শ্যামল দরজা খোলো, শ্যামল, শ্যামল দরজা খোলো প্লিজ। আরে এ তো তপনবাবু মনে হচ্ছে না। না না, এটা তপনবাবু হতেই পারে না। উনি তো সে কখন চলে গেলেন। শ্যামল, শ্যামল আমি তপন, শ্যামল, শ্যামল দরজাটা খোলো এ তো প্লিজ। সত্যি তপনবাবুর মতন মনে শ্যামল, আমি হচ্ছে। তপন, শ্যামল, কিন্তু দরজাটা খোলো। না না, এ নিশ্চয়ই আমার মনের ভুল। এটা কোনো ছলনাও হতে পারে। আমি কিছুতেই দরজা খুলতে পারবো না। তপনের স্বরে সে পুনরায় আমাকে ডাকতে লাগলো, দরজাটা খোলো শ্যামল। আর তার সাথে এবার এক মহিলারও শব্দ ভেসে এলো আমার কানে। তারপর কেন জানি না আমার মনে হলো আমার দরজাটা খোলা প্রয়োজন। সত্যি সত্যি তপনের কোনো বিপদ হলো না তো? এবার আর দেরি করলাম না। তাদের সাহায্যের জন্য আমি গিয়ে শেষমেশ দরজাটা খুলেই দিলাম। দেখলাম দরজার বাইরে তপনের সাথে আর একজন মেয়ে। আমার দরজা খোলা মাত্রই খুব তড়িঘড়ি কেবিনের ভেতরে এসে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। তারপর গিয়ে বিছানায় বসে চরমভাবে হাঁপাতে লাগলো সে। কি ব্যাপার তপনদা, তুমি এত রাতে এখানে? তুমি তো সে কখন শিফট কমপ্লিট করে চলে গেলে।
ইনি কে? আর কেই বা মেরে ফেলবে তোমাদের? আমি তো কিছুই বুঝতে পারছি না। বলছি, সব বলছি। ও নীলিমা, আমরা একে অপরকে খুব ভালোবাসি, কিন্তু ওর বাড়িতে এই বিষয়টা কোনোভাবেই মেনে নেয়নি। তারা যেভাবেই হোক না কেন আমাদের সম্পর্কটা ভেঙে দেওয়ার চেষ্টা করেই চলেছে, এবং এতে পুরোপুরি ব্যর্থ হওয়ায় শেষমেশ ওর অমতেই ওর বিয়ে ঠিক করে ফেলে। আগামী 2 দিন বাদেই ওর বিয়ে। অনেক চেষ্টা করলাম ওর পরিবারকে মানিয়ে নেওয়ার, কিন্তু কিছুতেই কিছু হলো না। তাই শেষমেশ আমরা দুজনে মিলে এই সিদ্ধান্ত নিলাম যে পালিয়ে যাব, অনেক দূরে চলে যাব। হ্যাঁ, কিন্তু প্লিজ শ্যামল, আমাদের আমাদের সাহায্য করো। আজ রাতটুকু আমাদের এখানে আশ্রয় দাও। কাল ভোরের ফার্স্ট ট্রেনেই আমরা এখান থেকে চলে যাব। প্লিজ, আজ রাতটুকু আশ্রয় দাও আমাদের। প্লিজ দাদা, আমাদের সাহায্য করুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমরা চিন্তা করো না। তোমরা শান্ত হয়ে বসো, আমি তোমাদের জন্য জল নিয়ে আসছি। এ বলে আমি কেবিনের কিচেন থেকে তাদের জন্য জল নিতে চলে এলাম। জল নিয়ে তাদের কাছে ফিরেই আসছিলাম, ঠিক তখনই আমি শুনতে পেলাম এক ভয়ঙ্কর চিৎকার, যা শুনে আমি চমকে উঠলাম। আমার হাত থেকে জলের পাত্রটি সজোরে শব্দ করে মাটিতে আছড়ে পড়ল। আমি খুব তড়িঘড়ি কিচেন থেকে ঘরে এসে দেখলাম তারা ঘরের মধ্যে নেই। ঘরের দরজাও খোলা। মেঝে থেকে দরজা পর্যন্ত যতটা দূর চোখ গেল, পুরো জায়গাটিতে লেগে রয়েছে রক্ত। এ দেখে ততক্ষণে আমার গলা শুকিয়ে কাঠ। ভাবলাম ওদের কোনো বিপদ হলো না তো। এ চিন্তা করে আমি খুব তাড়াতাড়ি ওই রক্তের ছিটার পিছু পিছু কেবিনের বাইরে বেরিয়ে এলাম। তারপর এদিক ওদিক দেখতে লাগলাম। ঠিক তখনই পুনরায় ওই চিৎকারের শব্দ আমার কানে এলো। তার সাথে চারপাশের নিস্তব্ধ পরিবেশ থেকে আসা নানা অদ্ভুত শব্দ ও শেয়াল কুকুরের ডাক ক্রমশ প্রবল হতে লাগলো আমার কানে। এদিক ওদিক তাকিতুকি করতে করতে আমার চোখ পড়ল বারান্দার এক কোণায়। সাহস করে এগিয়ে গেলাম সেদিকটাতে। কাছাকাছি পৌঁছে যা দেখলাম তাতে আমার পায়ের তলার মাটি যেন খসে গেল। দেখলাম তপন মাটিতে বসে একটা হাতে ধারালো অস্ত্র নিয়ে সজোরে কাউকে আঘাত করে যাচ্ছিল। এ দেখে আমি প্রচুর পরিমাণ ভয় পেলাম বটে, কিন্তু কিছু না বলেও পারলাম না। এ কি তপনদা, কি করছো এটা? তুমি কাউকে মেরে ফেললে? এ বলা মাত্রই তপন আঘাত করা বন্ধ করে আমার দিকে ঘুরে তাকাতেই আমি যেন পুরোপুরি স্তব্ধ হয়ে গেলাম। এক নিমেষের জন্য আমার শরীর থেকে যেন আমার আত্মা আলাদা হয়ে গেল। এখন আমি যাকে দেখছিলাম এ তপন নয়, তপনের বেশে এক শয়তান, সাক্ষাৎ হিংস্র জন্তু জানোয়ারের মতো। চোখের জায়গায় আছে শুধু ঘন কালো অন্ধকার গর্ত, বড় বড় আঁকাবাঁকা ধরনের দাঁত, যার মধ্যে কিছু একটা আটকে ঝুলে রয়েছে। দেখলাম সে মৃতদেহের শরীর থেকে কোনো একটা অঙ্গ হাতে নিয়ে খেতে আরম্ভ করলো। চোখের সামনে এমন দৃশ্য দেখে আমার হৃদস্পন্দন বেড়ে উঠল। আমি কি করব কিছুই বুঝে ওঠার আগেই ও পুনরায় আমার দিকে ঘুরে তাকালো। তারপর অদ্ভুত একটি মুচকি হাসির সাথে এক ভয়ঙ্কর গর্জন করে এক নিমিষেই সেখান থেকে বিলীন হয়ে গেল। তারপর আমি যখন মৃতদেহটিকে দেখলাম, তারপর আমার আর নিজের পায়ে দাঁড়িয়ে থাকার ক্ষমতা রইল না। আমার চোখের সামনে আস্তে আস্তে যেন গভীর অন্ধকার নেমে আসতে লাগলো। তারপর কি হলো? আরে থাম, বলছি। আচ্ছা পঞ্চুদা, সবাইকে আর 1 কাপ করে চা দাও দেখি। পরের দিন সকালে লোকজনের কোলাহল শুনে আমার চোখ খুলল। তখনও আমি আমার বিছানায়। সেই শোরগোল শুনে আমি আমার নিজের কেবিন থেকে বাইরে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে দেখলাম সেখান থেকেই কিছুটা সামনে বেশ কিছু লোকজন এক জায়গায় জমাট বেঁধেছে। তা দেখে এগিয়ে গেলাম সেদিকটাতে। সেখানে গিয়ে যা দেখলাম তাতে আমার পুরো শরীরটা যেন ভয়ে ঠান্ডা হয়ে গেল। চোখের সামনে পড়েছিল ক্ষতবিক্ষত এক মৃতদেহ, যেটি আর কারো নয়, যেটি ছিল তপনের মৃতদেহ। ওই স্টেশনে নাইট শিফট করা অন্যান্য কিছু অফিসারদের মতো আমার মৃত্যুই লেখা ছিল হয়তো, কিন্তু জানি না কিভাবে বা কেন ওই মৃত্যুপুরী আমার পরিবর্তে সেদিন তপনের প্রাণটি ছিনিয়ে নিল।
আমাকে সেখান থেকে সরিয়ে অন্য স্টেশনে পোস্টিং দেওয়া হয়, আর ওই স্টেশনকে অনির্দিষ্টকালের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।